like a solution. আসসালামু আলাইকুম, এলেক্স মেডি সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক অধ্যায় 10, মানবদেহের প্রতিরক্ষা, ইমিউনিটি, প্রোটেকশন অফ হিউম্যান বডি, ইমিউনিটি। তো এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট আর কি। ইমিউনোগ্লোবিনের থেকে অনেক আসে, ইমিউনোগ্লোবিনের প্রকারভেদ থেকেও অনেক আসে, মেনলি ওখান থেকে আসে। আবার ডিফেন্সিভ সিস্টেম, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এখান থেকেও আসে। তো বেশি কিছু পড়ার নেই অধ্যায় থেকে, খুবই সিলেক্টিভ আইটেম পড়লেই আর কি মেডিকেল অ্যাডমিশনে কভার হয়ে যায়। আর আমি গত ক্লাসের মতো আজকের ক্লাসেও আজমল স্যারের পাশাপাশি আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশনগুলো এখানে ইনক্লুড করব। সো চলো শুরু করি। তো আসো, এইখান থেকে আর কি এই পেজ থেকে কিছু পড়ার নাই। নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে আমরা কি পড়ব, যে প্রথমেই আর কি ইমিউনোলজির ব্যাপারে একটা জ্ঞান দেওয়া হয়েছে, যে রোগ জীবাণু বা প্যাথোজেন বা এর অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ করে প্রতিরক্ষা ব্যবস্থা বা অনাক্রম্যতা বা ইমিউনিটি গড়ে তোলে। আচ্ছা, কীভাবে ইমিউনিটি সিস্টেমটা আমাদের শরীরের মধ্যে আস্তে আস্তে করে গড়ে ওঠে সেই ব্যাপারটা বলা হয়েছে। আর এই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে কীভাবে ফার্স্ট স্টেপ ডিফেন্স কাজ করে, সেকেন্ড স্টেপ ডিফেন্স কাজ করে, থার্ড স্টেপ ডিফেন্স কাজ করে। তো এক একটার মেকানিজম, এক একটার কম্পোনেন্টস এক একটা। সো একটু দেরি লাগবে বুঝতে, কিন্তু আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা চলো, এখান থেকে এইটুকু পড়ো যে রোগ জীবাণুকে আরেকটা নাম যে প্যাথোজেন, এই জিনিসটা পড়ো। তারপরে বলছে কি এখান থেকে একটু রিডিং দিও। আর এখানে একটা সংজ্ঞা লেখা আছে, যে ইমিউনিটি বা অনাক্রম্যতার সংজ্ঞাটি হলো যে স্যার ম্যাকফার্লেন বার্নে কর্তৃক প্রদত্ত ইমিউনিটি বা অনাক্রম্যতার সংজ্ঞা। শুধু এখান থেকে এটুকু মনে রাখো যে ইমিউনিটি বা অনাক্রম্যতার একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা দিছে বিজ্ঞানী স্যার ম্যাকফার্লেন বার্নে। ঠিক আছে, সেই সংজ্ঞাটা কি, চল আমরা একটু রিডিং দেই। বহিরাগত কোনো অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশকে জীবদেহের শনাক্তকরণের সামর্থ্য দ্রুত ও কার্যকরভাবে দেহ থেকে উক্ত অবাঞ্ছিত বস্তুকে নিষ্ক্রমণের লক্ষ্যে কোষ এবং কোষীয় বস্তুর ব্যবস্থা গ্রহণ করা। আচ্ছা, এটাই হচ্ছে তোমার অনাক্রম্যতা বা ইমিউনিটি। ইমিউনতন্ত্র বা অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত অঙ্গসমূহ, অর্গানস অফ ইমিউন সিস্টেম। মানবদেহের অনাক্রম্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অঙ্গসমূহকে লিম্ফয়েড অঙ্গ বলে, কারণ এগুলো হচ্ছে লিম্ফোসাইট নামক ক্ষুদ্র রক্তকণিকা উৎপাদন এবং সঞ্চয় করে। তার মানে লিম্ফোসাইটের মধ্যে আমরা কি পড়ছিলাম প্রকারভেদ? টি লিম্ফোসাইট আমরা একটু পরেই পড়বো, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং এনকে সেল আছে। যাই হোক, ওই লিম্ফোসাইটগুলো উৎপাদন এবং সঞ্চয় করে কোনগুলো? লিম্ফয়েড অর্গানসগুলো। এখানে বলে রাখা প্রয়োজন, মাজেদা ম্যাডামের বইতে বলা আছে এই লিম্ফয়েড অঙ্গ বা লিম্ফয়েড অর্গানগুলো দুই শ্রেণীর। একটা হচ্ছে তোমার প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আরেকটা হচ্ছে তোমার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো এখান থেকে এটুকুই পড়তে হবে, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। এখানে আসো যে লিম্ফয়েড অঙ্গগুলো, লিম্ফয়েড অর্গান আর কি, অঙ্গ মানে কি? অর্গান, তাই না? তো এইখান থেকে ওইটাই বলছে যে কি অর্গান আছে আমাদের সেটা পড়তে হবে। যে মাজেদা ম্যাডামের বইতে আলাদা করে বলা আছে, কিন্তু আজমল স্যারের বইতে এলোমেলো করে বলা আছে। তো আমি একটু বলে দিতে চাই কোনগুলো প্রাইমারি। প্রথমে থাইমাস গ্রন্থির কথা বলা আছে, এখানে পাশে লিখে রাখো, এটাও কিন্তু প্রাইমারি। আমি PRI দিয়ে বোঝাতে চেষ্টা করছি, তোমরা কিন্তু পুরাটাই লিখো, হ্যাঁ, প্রাইমারি। আর তারপরে অ্যাডিনয়েড গ্রন্থি আছে, এটা সেকেন্ডারি। অ্যাপেন্ডিক্সের কথা বলা আছে, এটাও সেকেন্ডারি। রক্তনালীসমূহ, এটাও সেকেন্ডারি। অস্থিমজ্জা কিন্তু আবার প্রাইমারি। তো কি প্রাইমারির মধ্যে পড়লাম?
প্রাইমারির মধ্যে পড়লাম থাইমাস গ্রন্থি, অস্থিমজ্জা, মেইনলি এই দুইটাই প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আরেকটা লিম্ফয়েড অর্গান আছে, সেটা হচ্ছে তোমার লসিকা নালী বা লসিকা বাহ। এখানে ওইটা পরের পেজে আছে, আমি তারপরে এখানে লিখে দিচ্ছি লসিকা নালী, লসিকা বাহ। এটা কিন্তু আলিম স্যারের বইতে আছে, মাজেদা ম্যাডামের বইতে আছে, কিন্তু তোমার আজমল স্যারের বইতে কিন্তু এরকম বলা নেই। প্রাইমারি সেকেন্ডারি যে ভাগ করলাম আমরা একটা, এটা কিন্তু তোমার মাজেদা ম্যাডামের বইতে আলাদা করে বলা আছে। এখানে এরকম মানে হিজিবিজি করে দেওয়া আছে, এখানে ভাগ করাটাও নাই, ঠিক আছে। এটা কিন্তু পড়তে হবে, আমরা এখনও পড়তেছি। আজমল স্যারের বইতে কেন এটা দেয় নাই আমি জানি না, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের ভাইভাতে এখনও ধরতেছে। তো কী কী বললাম? প্রাইমারি লিম্ফয়েড অর্গান থাইমাস, অস্থিমজ্জা, লসিকা নালী, লসিকা বাহ। আর বাকিগুলা যেগুলো দেওয়া আছে, অ্যাডিনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, রক্তনালী সমূহ, পরের পৃষ্ঠায় আছে তোমার স্প্লিন, টনসিল, তারপরে পেয়ার প্যাচ, যাই হোক এগুলা হচ্ছে তোমার সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। আর প্রাইমারি হচ্ছে তিনটা, থাইমাস গ্রন্থি, অস্থিমজ্জা, চারটা, লসিকা নালী, লসিকা বাহ। শেষ। তারপর নেক্সট স্লাইডে আসো। হ্যাঁ আসো। তো এইখান থেকে কি পড়বো? এই যে বললাম না প্লিহা, এগুলো সেকেন্ডারি, টনসিল, স্প্লিন। আর এখান থেকে একটা জিনিস পড়তে হবে যে প্লিহাকে তোমার ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়। এই জিনিসটা পড়তে হবে যে দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা, স্প্লিন, এটাও পড়তে হবে। তো এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি এখান থেকে কী পড়বা। আগের পৃষ্ঠা থেকে ওই যে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো পড়বা, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কোনটা। আর ভিতর থেকে আর সবগুলোরই পড়তে হবে না, ভেতর থেকে শুধুমাত্র স্প্লিনেরটা পড়বা। স্প্লিনেরটা কী পড়বা? ইমিউনোলজিক্যাল ফিল্টার। আমরা হচ্ছে যে মানে পরিপাকতন্ত্রের চ্যাপ্টারে পড়ে এসেছি, এখানে আবার পড়তেছি। আর এটা কি? প্লিহা হচ্ছে দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। ওকে, তারপরে টনসিলে আসো। টনসিল একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, লসিকা গ্রন্থিও সেকেন্ডারি, লসিকা নালী প্রাইমারি, লসিকা নালী প্রাইমারি লিম্ফয়েড অর্গান। স্পেয়ার্স, প্যাচেস, ক্ষুদ্রান্তে বিদ্যমান বিশেষ ধরনের লসিকা টিস্যু, এটাও সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। ওকে, অনাক্রাম্যতন্ত্রের কোষসমূহ এবং এদের উৎপাদ। দেহের যেসব কোষ অনাক্রাম্যতন্ত্রের সাথে জড়িত সেগুলো হলো লিম্ফোসাইট। তারপরে আছে লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট, পি লিম্ফোসাইট, আরেকটা আছে তোমার প্রাকৃতিক মারণ কোষ, আরেকটা আছে তোমার মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। আচ্ছা যাই হোক, আমরা এগুলো সবই পড়তেছি। এখান থেকে কী কী পড়তে হবে আমি সেটা পড়ে দিচ্ছি। যে লিম্ফোসাইট তোমার প্রধানত দু ধরনের, টি কোষ, বি কোষ। আরেকটা আছে বিশেষ ধরনের লিম্ফোসাইট, এটা টি কোষের মতোই, সেজন্য আর কি প্রধানত বলছে তোমার দু ধরনের টি কোষ আর বি কোষ লিম্ফোসাইট, দুই ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। কিন্তু আরেক বিশেষ ধরনের লিম্ফোসাইট আছে, এটা হচ্ছে এরা যে কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করে, এরা যে কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করতে পারে, ঠিক আছে। মারণ কোষ থেকে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে মানে ন্যাচারাল কিলার সেল থেকে কি নিঃসৃত হয়, এই যে সাইটোটক্সিন। আচ্ছা এখানে বোল্ড করে দিই, সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাম নিঃসৃত হয়। এই যে তিনটা বলছে না, তো এখান থেকে তোমার প্রশ্ন আসবে এরকম যে নিচের কোনটি তোমার বা ন্যাচারাল কিলার সেল থেকে খরিত হয় না। তো এরকম তিনটা দেওয়া থাকবে, যে কোনো একটা অন্য একটা জিনিস দেওয়া থাকবে, সেটাই হবে আনসার। তো কী কী বলছে? সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাম নিঃসৃত হয়ে কী করে? আবরণীতে ছিদ্র সৃষ্টি করে। সেই ছিদ্র সৃষ্টি করলেই সেখানে কি যাইতে পারবে? সেখানে কিন্তু ফ্যাগোসাইটগুলো যাইতে পারবে, ছিদ্র হয়ে সেটা বিস্ফোরিত হয়, ঠিক আছে। তারপরে তো এটাই লাগবে এখান থেকে। আর এখান থেকে তোমার এই যে তোমার টি কোষ কোন প্রক্রিয়ায় তোমার জীবাণু ধ্বংস, টি লিম্ফোসাইট কোষ বিধ্বংস প্রক্রিয়ায় তোমার জীবাণু ধ্বংস করে, এটা লাগে। তারপরে বি কোষকে তোমার প্লাজমা কোষ বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন বড় হয়ে যায়, কখন বড় হয়ে যায়? অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য, বা অ্যান্টিজেনের আরেকটা নাম কি পড়ছিলাম আমরা? প্যাথোজেন, এটাও পড়ো আর কি। এখানে যখন বড় হয়ে যায় তখন তাকে বলা হয় প্লাজমা কোষ, ঠিক আছে। তারপরে আসো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট কোষগুলো দীর্ঘজীবী,
এটা পৈরো। তারপরে অস্থিমজ্জা স্টেম কোষ থেকে তৈরি হয়, এটা পৈরো। এরা দু রকমের, যথা মনোসাইট এবং ম্যাক্রোফেজ, এটাও পড়তে হবে, মনোসাইট এবং ম্যাক্রোফেজ এটাও পড়তে হবে, ঠিক আছে। মনোলিকুলার ফ্যাগোসাইটের দু রকমের হয়, মনোসাইট এবং ম্যাক্রোফেজ। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে কী পড়তে হবে, তোমার অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, এটাও স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। শ্বেত রক্তকণিকা মনোসাইটোপে ঘুরে বেড়ায় এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে দেহে প্রবিষ্ট রয়েছে। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বোল্ড করা অংশটুকু, বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ম্যাক্রোফেজের, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে, কপ্পার কোষ বলা হয়, আমরা পড়ে আসছি। তারপরে যোজক টিস্যুর ম্যাক্রোফেজকে কি বলা হয়, হিস্টোসাইট বলা হয়। অ্যালভিউলার ম্যাক্রোফেজকে কি বলা হয়, অ্যালভিউলার ম্যাক্রোফেজকে ম্যাক্রোফেজই বলা হয়। অস্থির মানে অস্থির ম্যাক্রোফেজকে কি বলা হয়, অস্টিওব্লাস্ট বলা হয়। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়, মেসেঞ্জিয়াল কোষ বলা হয়। মস্তিষ্কের ম্যাক্রোফেজকে কি বলা হয়, মাইক্রোগ্লিয়াল কোষ বলা হয়, ঠিক আছে। ম্যাক্রোফেজ কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যে রোগ জীবাণু ভক্ষণ করে। যেমন যকৃতে একটি যে মনে করো জীবাণু ঢুকলো, সে যকৃতের কোন কোষগুলো তাহলে সেটাকে ধ্বংস করবে, যকৃতের যে কাফার কোষ আছে না, সেই কোষগুলো সেই জীবাণুকে ধ্বংস করবে। যোজক টিস্যুতে একটা জীবাণু ঢুকে গেল, সেখানকার কোন কোষটা তোমার রোগ জীবাণু ধ্বংস করবে, হিস্টোসাইট ধ্বংস করবে। অ্যালভিউলাসের মধ্যে তোমার একটা প্যাথোজেন ঢুকে গেল, সেখানকার কোন কোষগুলো তোমার রোগ জীবাণু ধ্বংস করবে, ম্যাক্রোফেজ করবে। সেরকমই অস্থির অস্টিওব্লাস্ট, যকৃতের মেসেঞ্জিয়াল কোষ, মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল কোষ, এগুলো আলাদা আলাদা করেও আসে, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যদি বলি তাহলে হচ্ছে যকৃতেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমার মস্তিষ্কে, এখানে একটা জিনিস কারেকশন করার দরকার আছে। এই যে আমি তো বলতেছি যকৃতের তো কোফার কোষ, এখানে আরেকটা বলছে না যকৃতের তোমার মেসেঞ্জিয়াল কোষ, এটা মিথ্যা কথা বলছে। যকৃতের কখনোই মেসেঞ্জিয়াল কোষ থাকে না, এটা হবে বৃক্কের মেসেঞ্জিয়াল কোষ। এটা লিখে রাখো, এটা যকৃত হবে না, এটা হবে বৃক্ক বা তোমার কিডনি, এটা হবে বৃক্ক, ঠিক আছে। বৃক্কের মেসেঞ্জিয়াল কোষ, মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল কোষ। ওকে, এই দুইটাই সবচেয়ে বেশি আসে, যে মেসেঞ্জিয়াল কোষ কোথায় থাকে, বৃক্কে থাকে, বা মস্তিষ্কের ম্যাক্রোফেজ কি কাকে বলে, মাইক্রোগ্লিয়াল কোষ। ওকে, এভাবে আসবে যে বৃক্কের ম্যাক্রোফেজ কোনটা, মেসেঞ্জিয়াল কোষ, মস্তিষ্কের ম্যাক্রোফেজ কোনটা, মাইক্রোগ্লিয়াল কোষ। ওকে, এই দুইটাই বেশি আসে, আরগুলাও যে আসে না এরকম না, ঠিক আছে, আরগুলাও আসে কিন্তু এই দুইটা বেশি আসে। তারপরে আসো কি বলছে, দানাদার বা গ্রানুলার লিউকোসাইট। গ্রানুলার লিউকোসাইট 3 প্রকার, যথা নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, ঠিক আছে। এরা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে জীবাণু ধ্বংস করে। আচ্ছা, দানাদার এগুলো আমরা জানি, আগের অধ্যায় থেকে জানি, তাহলে যেগুলো আগের অধ্যায় থেকে জানি আমরা এখানে আর পড়বো না। তারপরে আসো মাস্ট কোষ। মাস্ট কোষ হচ্ছে তোমার দেহে অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী, এই কথাটা দাগিয়ে রাখো, এই কথাটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো অণুচক্রিকা। আচ্ছা, ঠিক আছে, অণুচক্রিকার ক্ষেত্রে এখানে কি বলছে, রাসায়নিক এদের প্রধান রাসায়নিক উপাদান হলো ম্যাক্রো অ্যাসিড, এদের প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন আর ফসফোলিপিড, এই কথাটা আসে, ঠিক আছে। প্রধান উপাদান হলো প্রোটিন আর ফসফোলিপিড। তারপরে বলতে পারে লিপিড বা ফসফোপ্রোটিন, এরকম অপশনে উল্টাপাল্টা অনেক অপশন থাকতে পারে। তো ওখান থেকে তোমার বেস্ট অপশন যেটা সেটা তোমার সিলেক্ট করতে হবে, যে অণুচক্রিকায় কী কী থাকে, প্রোটিন আর ফসফোলিপিড থাকে। এরা কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ ক্ষরণ করে। নিচের কোনটি কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ ক্ষরণ করে, অণুচক্রিকা ক্ষরণ করে, এভাবে প্রশ্নটা আসবে। তার ইনফ্লামেটরি মিডিয়েটর হিসেবে কাজ করে কোনটি, সেটা অণুচক্রিকা, মানে এইভাবে আসবে। তো এখান থেকে কি পড়বা, এই দুইটা লাইন পড়বা, প্রোটিন আর ফসফোলিপিডের লাইনটা পড়বা, আর কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ এই লাইনটা পড়বা। ম্যাক্রোসাইট থেকে উৎপন্ন হয়, যে এটা তো আমরা জানি, আগে থেকেই জানি, ঠিক আছে, রক্তের চ্যাপ্টার থেকে আমরা জানি। তারপরে আসো ডেনড্রাইটিক কোষ। এই ডেনড্রাইটিক কোষ খুবই ইম্পর্টেন্ট, এটা আমি এই অধ্যায়ের মধ্যে 3 স্টার দিতে পারি। তারপরে আসো ডেনড্রাইটিক কোষটি কি বলছে, এই ধরনের কোষগুলো বিভিন্ন অংশে থাকে। আচ্ছা, এখানে কি বলছে, ল্যাঙ্গার ত্বকে ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারহান্স কোষ থাকে।
থাইমাস গ্রন্থির মেডুলার ইন্টারডিজিটেটিং ডেন্ড্রাইটিক কোষ, তারপরে ফুসফুস যকৃৎ হৃৎপিণ্ডে ইন্টারস্টিশিয়াল ডেন্ড্রাইটিক কোষ থাকে। আচ্ছা, এখানে কি বলছে, মানে এই ধরনের কোষগুলো বিভিন্ন অংশে থাকে। ত্বকে কোন ধরনের ডেন্ড্রাইটিক কোষ থাকে? ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে। তারপর থাইমাস গ্রন্থির মেডুলা থাইমাস গ্রন্থিতে কোন ধরনের ডেন্ড্রাইটিক কোষ থাকে? ইন্টারডিজিটেটিং ডেন্ড্রাইটিক কোষ থাকে। ফুসফুস যকৃৎ হৃৎপিণ্ডে কোন ধরনের ডেন্ড্রাইটিক কোষ থাকে? ইন্টারস্টিশিয়াল ডেন্ড্রাইটিক কোষ থাকে। তো এখানে মানে দুটা কমন কি জানো, এখানে ইন্টার আছে, এখানেও ইন্টার আছে। তো ডিজিটেটিং থাইমাস ঠিক আছে, আর ফুসফুস যকৃৎ হৃৎপিণ্ডে ইন্টারস্টিশিয়াল, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল ডিস্ক থাকে না যকৃৎ মানে হৃৎপিণ্ডে, ওইটা দিয়ে মনে রাখবা। মিকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স, ত্বকে মিকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে, এটা এমনিই মনে থাকবে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এই কয়টা জিনিস যেগুলো দেখাইছি, এখান থেকে এইটা, আর মনোচক্রিকা থেকে এইটুক, আর ডেন্ড্রাইটিক কোষ থেকে এইটুক, এই বিষয় থেকে এইটুক পড়লেই এনাফ। তারপর আসো, তারপরে এখান থেকে পার্থক্য যে দিছে টি আর বি কোষের মধ্যে পার্থক্য আর কি, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তাও রিডিং দিবা, এটা তোমরা। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সুনির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থায় দেহ যে কোনো রকম অণুজীব বা জীবাণু প্রবেশকে বাধা প্রদান করে। মানে কোনটা উপকারী, আমাদের মানে অ্যান্টিজেন এক এক রকম আছে না, একটা হচ্ছে উপকারী আর একটা হচ্ছে অনুপকারী বা ক্ষতিকারক। এই যে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক আছে, এটা কোনো মানে ভালো খারাপ দিক দেখে না, যে তুমি ভালো না খারাপ, তুমি বাইরে থেকে আসছো মানে তুমি বাইরেই থাকো, এরকম আর কি। বাধা প্রদান করে বা অথবা প্রবেশে জীবাণুকে ধ্বংস করে, এরকম আর কি। সেই জীবাণু মানে অ্যান্টিজেনটা ভালো কি খারাপ সেটা আর দেখবে না। আর এই সুনির্দিষ্ট বা স্পেসিফিক যেটা আছে, এটি একটি এমন একটি সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে দেহে প্রবেশকারী সুনির্দিষ্ট জীবাণুকে অ্যান্টিবডি উৎপাদনের দ্বারা ধ্বংস করে অথবা আক্রান্ত কোষকে ধ্বংস করে। রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহে 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে। প্রত্যেকটি কৌশল এক একটি প্রতিরক্ষা স্তর নামে অভিহিত করা হয়। আচ্ছা, কি আমি তো বলছিলাম অধ্যায় শুরুতেই বলছিলাম, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স অ্যান্ড থার্ড লাইন। এই যে ফার্স্ট, এই যে সেকেন্ড, আর হচ্ছে তোমার থার্ড। তো এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তোমার সহজাত, যেটা আগে থেকেই আমরা পাইছি, মানে জন্মের থেকেই আমরা লাভ করছি। আর অর্জিত যে প্রতিরক্ষাটা, সেটা আমরা জন্মের পরবর্তীতে কোনো সারাউন্ডিং পেরিফেরি রিজিয়ন থেকে আমরা সেটা অর্জন করেছি, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা আমরা অর্জন করেছি। আর সহজাতটা আমরা জন্মের পর থেকেই পাচ্ছি। আচ্ছা, সেটাই হচ্ছে প্রথম আর দ্বিতীয় যেটা, সেটা সহজাত, আর তৃতীয়টা হচ্ছে তোমার অর্জিত। আর পরে লেখার প্রয়োজন যে প্রথম আর দ্বিতীয় বা সহজাত যেটা, সেটা হচ্ছে তোমার নন স্পেসিফিক। আর এই তৃতীয় প্রতিরক্ষা স্তর, এটা কিন্তু তোমার সুনির্দিষ্ট বা স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। ওকে, তো এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আরেকটা জিনিস আমি একটু ভালো করে বুঝাই, যে তোমরা গেম অফ থ্রোন দেখেছো না? গেম অফ থ্রোনের মধ্যে কি দেখায়, যে যুদ্ধ দেখায়, তাই না? যুদ্ধ দেখায়। ধরলা যে এখানে তোমার ক্যাসেল, ঠিক আছে, রাজপ্রাসাদ, ঠিক আছে। রাজপ্রাসাদে কে থাকে? রাজপ্রাসাদে কিন্তু রানী থাকে, ঠিক আছে। রানী কি কখনো যুদ্ধে যায়? রানী কিন্তু কখনো যুদ্ধে যায় না, রানী রাজপ্রাসাদেই থাকে। আর এখানে আছে তোমার হচ্ছে কিং, রাজা, ঠিক আছে। রাজা হচ্ছে তোমার মাঠে যায় কিন্তু সামনে যায় না, ঠিক আছে। আর রাজার সামনে থাকে তোমার সৈন্য, এখানে সারি 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 তোমার সৈন্য থাকে, তাই থাকে না? থাকে। আর এটা হচ্ছে তোমার অপোজিট পার্টি, মানে এটা তোমার বডির অ্যান্টিজেন। তো গেম অফ থ্রোনের মতোই এখানে তোমার কি বলে, যুদ্ধ হয়। তো অ্যান্টিজেন যখন তোমার ভেতরে প্রবেশ করতে চায়, তখন এই যে সৈন্য তোমার শরীরের প্রথম প্রতিরক্ষা স্তর, সেটা ওই অ্যান্টিজেনটাকে বাধা দেয়। তো যখন অ্যান্টিজেন মানে বিপরীত দল, অপোজিশন পার্টি যদি প্রথম প্রতিরক্ষা স্তরকে ঘায়েল করে ফেলে, তখন সে এসে পড়ে তোমার এই যে রাজা
দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, রাজা কি বসে থাকবে? রাজা তো বসে থাকবে না, রাজা যুদ্ধ করবে। ঠিক আছে, এখন ধরো যে রাজাকেও তোমার যুদ্ধ করতেছে, রাজাকেও তোমার হারিয়ে দিয়েছে, বা কোনো একভাবে রাজার চোখ ফাঁকি দিয়ে তোমার ক্যাসেলে ঢুকে পড়েছে, অ্যান্টিজেনটা তোমার ক্যাসেলে ঢুকে পড়েছে। তখন কি করবে? রানী তোমার যুদ্ধ করবে। রানী কি সরাসরি যুদ্ধ করে? রানী কিন্তু সরাসরি যুদ্ধ করে না। ঠিক আছে, রানী আর কি যুদ্ধ করবে? তখন রানী রাজাকে ডাক দেয়। রানী রাজাকে যখন ডাক দেয় তখন রাজাকে চিনায় দেয়। রাজার চোখ ফাঁকি দিয়ে কি চলে গেছিল না অ্যান্টিজেনটা? তখন রাজাকে চিনায় দেয়, এই যে দেখো রাজা, তুমি তো এইটাকে চিনতেই পারো নাই, এটাই তো আসল ইম্পোস্টার, একে মেরে ফেলো। তখন রাজা যায় হচ্ছে তোমার এই অ্যান্টিজেনটাকে মেরে ফেলে। ঠিক আছে, তো এই রানীটা হচ্ছে তোমার তৃতীয় প্রতিরক্ষা স্তর, যে হচ্ছে তোমার আর কি মেইনলি চিনায়া দেয় বা অন্য কোনো কাজে মানে মেইন প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে, মানে একদম লাস্ট স্টেপে যায় সে কাজ করতেছে। এটা বলা যাচ্ছে যে এটা আমরা অর্জন করেছি, সেটাই আছে অর্জিত প্রতিরক্ষা স্তর। আর ফার্স্ট লাইন ডিফেন্স আর সেকেন্ড লাইন ডিফেন্স এটা আমাদের সহজাতভাবে প্রাপ্ত। আচ্ছা, এই গল্পটা বললাম, গল্পটা মাথায় রাখো, সামনে আরও কাজে লাগবে। এবার আসো প্রথম প্রতিরক্ষা স্তর। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই, এখান থেকে রিডিং দিবা। আর এই যে এখান থেকে যে কম্পোনেন্টগুলো আছে এটা তো লাগবে, কম্পোনেন্টগুলো অবশ্যই লাগবে। তো আসো এখান থেকে কী পড়তে হবে, এখান থেকে আর কি এই নামগুলাই বেশি ইম্পর্টেন্ট, যে মানে ভৌত রাসায়নিক জীব প্রতিবন্ধক আছে কয়টা আছে? 9টা আছে। কী আছে? আসো ত্বক বাইরের দিকে আছে, এখানে সবগুলো আর কি মানে ভেতরে যাবে না, ব্লাড ফ্লোতে যাবে না, এটা মনে রাখবা যে প্রথম প্রতিরক্ষা স্তর কখনো ব্লাড ফ্লোতে ইনক্লুড করবে না। ঠিক আছে, এখন আসো তাহলে ব্লাড ফ্লোতে দেখো তো, ত্বক কি ব্লাড ফ্লোর কোনো মানে ব্লাড ফ্লোর সাথে রিলেটেড না, ত্বক একটা বাইরের অংশ। লোমও হচ্ছে ত্বকের বাইরের অংশ। সিলিয়া এটা মিউকাস ঝিল্লি, এটাও কোনো ব্লাড ফ্লোর সাথে রিলেটেড না। অশ্রুলালা ব্লাড ফ্লোর সাথে রিলেটেড না। সেরুমেন এই যে কানের যে ময়লা, ঠিক আছে, কানের পর্দায় যে ময়লা, ওইগুলো সিরুমেন আর কি, এটা ব্লাড ফ্লোর সাথে রিলেটেড না। পৌষ্টিক নালীর অ্যাসিড না, এটাও রিলেটেড না। আমাদের পেটে যাইতেছে, পেটের ভিতরে কি আমাদের ব্লাড ফ্লো থাকে? পেটের ভিতরে কিন্তু আমাদের ব্লাড ফ্লো থাকে না। ব্লাড ফ্লো কোথায় থাকে? আমাদের ধমনী, শিরা, কোষিজালিতে থাকে। ঠিক আছে, পৌষ্টিক নালীতে কখনোই ব্লাড ফ্লো থাকে না। জননতন্ত্রের অ্যাসিড, এখানেও ব্লাড ফ্লো থাকে না। মাইক্রোবায়োমে থাকে না, মল থেকে বমিতে থাকে না। তো একটা সহজ জিনিস বলে দিই, এই সবগুলাই হচ্ছে তোমার ব্লাড ফ্লোতে ইনক্লুড না। পরের যেগুলোতে আমরা দেখতেছি সেগুলো সব মানে ব্লাড ফ্লোতেই ইনক্লুড। তো প্রথম প্রতিরক্ষা স্তরের কম্পোনেন্ট মনে রাখার জন্য এটাই ইম্পর্টেন্ট কি, যেগুলো ব্লাড ফ্লোর কোনো কম্পোনেন্ট না, ব্লাড ফ্লোর সাথে কোনো রিলেশন থাকবে না। তো আসো ত্বকে কি বলছে, স্কিন বা ইন্টিগ্রেট টু কভার, যে ত্বক আমাদের মানে যাই হোক ত্বকের অ্যাসিডিক পেজ থাকে, এটা একটু মনে রাখো। তারপরে লোম আছে, এটা রিডিং দিবা। সিলিয়া, তারপরে এগুলো হচ্ছে অস্ট্রোলালায় যে লাইসোজাইম এনজাইম রয়েছে তা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। যাই হোক, কিন্তু অস্ট্রোলালায় যে লাইসোজাইম এনজাইম রয়েছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে আসো সেরুমেনের হচ্ছে তোমার কানের কলি, যে ময়লার কথা বললাম, যে সেরুমেন যে কান রিলেটেড, এটা মনে রাখো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা ম্যাটে আসছে। তারপর পৌষ্টিক নালীর অ্যাসিড আমরা তো জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইম। রেচন জননতন্ত্রের অ্যাসিড, জনিতে অবস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে রেচন জননতন্ত্রের জিনিস তো জনিতে অবস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে অন্য অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। মানে এই যে এটা একটা মানে হেলদি প্যাথোজেন হিসেবে কাজ করতেছে। কি কাজ করতেছে? ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করতেছে। ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে অন্য অণুজীবের আসাটা বন্ধ করতেছে, অন্যজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। তারপরে আসো মাইক্রোবায়োম, এগুলো হচ্ছে বন্ধু অণুজীব, রোগ সৃষ্টিকারী অণুজীবদের সাথে পুষ্টির জন্য প্রতিযোগিতা করে আছে। এটাও অতি ইম্পর্টেন্ট না। মলত্যাগ বমি, এটাও মানে ব্লাড ফ্লোর সাথে যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে কী পড়বা তাহলে? এখান থেকে আমি বলি, এই যে ত্বকের অ্যাসিডিক পেজটা পড়বা, মিউকাস ঝিল্লিটা পড়বা, অশ্রুলালায় যে লাইসোজাইম থাকে এটা পড়বা, আর সেরুমেন সম্পর্কে রিডিং ভালো করে পড়বা। রিডিং কিন্তু ভালো করে
তারপরে হৃদসঞ্চার অঞ্চলের জনিত অবস্থিত ল্যাকটিক অ্যাসিড এটুকু পড়বা। এই স্লাইড থেকে এটুকুই। তারপরে নিচের নন স্পেসিফিক দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসো। তারপরে এখান থেকে কি পড়বা, ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট হচ্ছে তোমার ফ্যাগোসাইট, সহজাত মরণ কোষ, তারপরে প্রদাহ। এখান থেকে দেখো সবগুলো কিন্তু তোমার আমাদের ব্লাড ফ্লোর সাথে রিলেটেড, ঠিক আছে। আমাদের সবগুলো ফ্যাগোসাইট কোথায় থাকে, রক্তের জিনিস। সহজাত মরণ কোষ এক ধরনের লিম্ফোসাইট। তারপরে প্রদাহ, এটাও হচ্ছে টিস্যু, মানে টিস্যু ব্লাড ফ্লোর সাথে সংক্রমণ এগুলো ব্লাড ফ্লোর সাথে রিলেটেড আর কি। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট তন্ত্র, এটাও ব্লাড ফ্লো রিলেটেড। ইন্টারফেরন, সব ব্লাড ফ্লো রিলেটেড। জ্বরটা একটু ব্লাড ফ্লোর সাথে তোমরা মানে কম্বিনেশন করতে পারবে না, কিন্তু তাও বলতেছি এটা ব্লাড ফ্লো রিলেটেডই। সো এখানকার সব ব্লাড ফ্লো রিলেটেড, তো এটা মনে রাখা খুবই সহজ। আসো তারপরে কী কী পড়বা এখান থেকে, যে এখান থেকে দুটি প্রধান ফ্যাগোসাইট কণিকা হচ্ছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এটা একটু আগেই পড়ে আসছি। তারপর সহজাত মারণ কোষ, টিউমার ভাইরাসে আক্রান্ত আছে। এখান থেকে তোমরা রিডিং দিবে, এটা রিডিং। প্রদাহ থেকে কী কী ইম্পর্টেন্ট, যে ধারাবাহিক ঘটনার শুরুতে কী কী হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট লাগে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগে। সো এটা ইম্পর্টেন্ট, তাই এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি এত কিছু বলতে পারতেছি না, কিন্তু এটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগে। যে ক্ষতস্থানটি লাল হয়ে যায়, ক্ষতস্থানটি ফুলে যায়, সবশেষে ব্যথা হয়, ঠিক আছে। তারপরে এই যে গরম হয়ে যায়, এটা তো বাদই দিলাম, ঠিক আছে। তো কী বললাম, যে প্রদাহ হলে কি কি হয়। প্রথমে লাল হয়ে যায়, লাল হয়ে যাওয়ার পর সেটা গরম হয়ে যায়, ঠিক আছে। তারপর সেটা ফুলে যায়, তারপর সেটা ব্যথা হয়, ঠিক আছে। প্রদাহ হলে লাল হয়, গরম হয়, ফুলে যায়, ব্যথা হয়। তো এটা কিভাবে মনে রাখবা, যে একটা ট্রিক শিখাই দিই, নেমোনিক। লাল গোলাপ ফুল বাঁধা, লাল গোলাপ ফুল বাঁধা, এটা দিয়ে কী মনে রাখবা, লাল গোলাপ ফুল বাঁধা দিয়ে লাল থেকে আসতেছে তোমার ক্ষতস্থানটি লাল হয়ে যায় আসতেছে, এখান থেকে লাল হয়ে যায় আসতেছে। গোলাপ থেকে আসতেছে তোমার গরম, ফুল থেকে আসতেছে তোমার ফুলে যায়, বাধা থেকে আসতেছে তোমার ব্যথা হয়। মনে থাকবে, অবশ্যই মনে থাকার কথা। তারপরে আসো কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট তন্ত্র। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি গ্রুপ যা রক্তে সংবহিত হয়ে অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিতে সহায়তা করে। আচ্ছা, 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত কমপ্লিমেন্ট সিস্টেম, এই জিনিসটা পড়তে হবে যে কয় ধরনের প্রোটিন, 20 ধরনের প্রোটিন। ওকে, তারপর আসো ইন্টারফেরন। ইন্টারফেরনের ক্ষেত্রে কি পড়বা, ক্ষুদ্র মানে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন, মানে ইন্টারফেরন আর কি কোন ধরনের পদার্থ, একটা গ্লাইকোপ্রোটিন ধরনের পদার্থ। তারপরে জ্বরের ক্ষেত্রে আসো, জ্বরের ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র হচ্ছে জ্বর। তৃতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র কোনটি, জ্বর। এটা এভাবে প্রশ্নটা এভাবে আসতে পারে। তারপরে আসো তাপমাত্রা কত থাকে, 97 থেকে 99, এগুলো হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রা আমরা জানি না, 98 ডিগ্রি ফারেনহাইট আমরা জানি, মানে এখান থেকে একটা রেঞ্জ দিয়েছে, আমরা কিন্তু এমনিতেই জানি 36 থেকে 37, এটা পড়তে হবে, এই সংখ্যাটা পড়তে হবে। তারপরে আসো জ্বর, মানে কোষগুলো যখন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, কোষগুলো তখন রক্তপ্রবাহে, এই যে রক্তপ্রবাহ ব্লাড ফ্লোর একটা রিলেশন আছে না, আমি বলছিলাম না, এই যে দেখো এখানে বলা আছে, রক্তপ্রবাহে পাইরোজেন নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন কোন ধরনের পদার্থ, পাইরোজেন এক ধরনের পলিপেপটাইড পদার্থ। তারপরে কম বা মাঝারি ধরনের জ্বর হচ্ছে কত থেকে কত হলে কম বা মাঝারি ধরনের জ্বর বলা হয়, সেটা পড়তে হবে। তো এখানে এই স্লাইড থেকে কী কী পড়তে হবে, প্রধান ফ্যাগোসাইট কণিকা পড়তে হবে, এটা আমরা জানি, এটা রিডিং। তারপরে প্রদাহ থেকে এই যে 4টা জিনিস যেটা বলছি, লাল গোলাপ ফুল বাঁধা, এটা পড়তে হবে। আর 20 ধরনের প্লাজমা প্রোটিন কমপ্লিমেন্ট সিস্টেম গঠন করে। তারপরে ইন্টারফেরন কোন ধরনের পদার্থ, গ্লাইকোপ্রোটিন ধরনের পদার্থ। আর পাইরোজেন কোন ধরনের পদার্থ, এটি পলিপেপটাইড ধরনের পদার্থ, এটা পড়তে হবে। শেষ। আসো এই নেক্সট স্লাইডে আসো। তারপরে এখান থেকে কি পড়তে হবে,
এখান থেকে পড়ার বেশি জিনিস নাই, এখান থেকে এগুলো রিডিং দিবা। তারপরে এখান থেকে মেনলি আর কি এই দুইটা জিনিস পড়ে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আর তৃতীয় প্রতিরক্ষা স্তর কী জিনিস এখানে বলে রাখার প্রয়োজন। তৃতীয় প্রতিরক্ষা স্তর আমরা পড়ছিলাম না যে রানী, তো রানী কী দেখো, রানীর কম্পোনেন্ট দেখো, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। মেনলি অ্যান্টিবডি কাজ করে। অ্যান্টিবডি কিন্তু এক ধরনের গামা গ্লোবিউলিন, যেটা আমরা পরিপাক চ্যাপ্টারে আমি পড়িয়েছি। যারা দেখোনি আমি সেটা কিন্তু দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো, পরিপাক চ্যাপ্টারের ক্লাস দেখে নিতে পারো। ওখানে আমি বুঝিয়েছি যে গামা গ্লোবিউলিন, যে গ্লোবিউলিন কয় প্রকার, গ্লোবিউলিন আমরা কয় প্রকার আমরা পড়েছিলাম। গ্লোবিউলিন কিন্তু আমরা পড়েছিলাম 3 প্রকার। কী আলফা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন অ্যান্ড বিটা গ্লোবিউলিন। সেটার মধ্যে গামা গ্লোবিউলিন যেটা আছে, এই গামা গ্লোবিউলিন হচ্ছে তোমার মূলত ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। ওকে, তারপরে আসো এখান থেকে এগুলো রিডিং দিবা। কী রিডিং দিবা, এই যে বক্সের মধ্যে যেগুলো সেটুকুই রিডিং দিবা। ওকে, তারপরে আসো তারপরে বলছে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, প্রথম প্রতিরক্ষা স্তর। আচ্ছা, এখান থেকে কি পড়বা, এখান থেকে পড়তে হবে তোমার এখান থেকে একটা মাজেদা ম্যাডামের ইনফরমেশন লিখে রাখো যে পরিণত মানুষে বা অ্যাডাল্ট মানুষে তোমার ত্বকের ওজন তোমার 8 পাউন্ড। পরিণত মানুষের ত্বকের ওজন 8 পাউন্ড, এটা লিখে রাখো। আর পরিণত মানুষের ত্বক 22 বর্গ ফুট পর্যন্ত জায়গা তোমার দখল করতে পারে। পরিণত মানুষের ত্বক 22 বর্গ ফুট পর্যন্ত জায়গা তোমার মানে স্প্রেড করে রাখা যেতে পারে, অনেক বড় সড়ো একটা জায়গা। আর এটা তো তোমরা জানো তাই না, যে মানুষের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানুষের সর্ববৃহৎ অঙ্গ কিন্তু ত্বক, ঠিক আছে। একটু আগে আমরা পড়ে আসলাম কি, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটি? সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। তো এরকম কিছু সবচেয়ে বড় এরকম জিনিস আছে না, এইগুলা পড়ে রাখবা। তারপরে আসো যে এই কাজে প্রতিপঙ্গ হিসেবে, আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে, ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস নামে পরিচিত একটি হর্নি স্তর যা মৃত তাবা কোষে গঠিত। যাই হোক, হর্নি স্তরটা ইম্পর্টেন্ট, এখানে দেখা যাচ্ছে না, কেটে দিই। আচ্ছা, এখান থেকে কী পড়বা, ওই যে হর্নি স্তর যে জিনিসটা বলছে না, এই হর্নি স্তরটা মনে রাখবা। তারপরে এবং স্ট্র্যাটাম কর্নিয়াম নামে পরিচিত, হর্নি স্তরটা স্ট্র্যাটাম কর্নিয়াম নামে পরিচিত, এটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এটা মনে রাখবা। তারপরে আসো যে সিভেসাস বা ঘাম গ্রন্থি থেকে যে তেল উৎপন্ন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো ত্বককে অ্যাসিডিক করে তোলে। আমরা তো ত্বকের যে অ্যাসিডিক সেটা পড়ে আসছিলাম না, সেই অ্যাসিডিক এখন পিএইচটা কত সেটা পড়তে হবে। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। তারপরে শ্বেদ ও ঘাম গ্রন্থির ক্ষরণে জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক পদার্থ ডার্মিসাইডিন নামে পেপটাইড খরিত হয়। এই ডার্মিসাইডিন নামক পেপটাইড এসব পদার্থ থাকে ত্বক আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ হিসেবে কাজ করে। ত্বক একটি কি আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ বা সেলফ ডিসইনফেক্টিং অর্গান হিসেবে কাজ করে। তারপরে বলছে মানুষের দেহ কাটা স্বাভাবিকভাবে বসবাস, তো এখান থেকে এটুকুই। আর এই যে জনিদেশে পেজ বেড়ে যায় যেতে পারে। তাছাড়া এখানে আর কি ক্যাথেলেসিডিন নামক এক ধরনের রসক্ষরণ হয়, যেটা হচ্ছে আমাদেরকে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে। এটা হচ্ছে তোমাদের এই বইতে লেখা নাই, কিন্তু মাজেদা ম্যাডামের বইতে লেখা আছে। লিখে রাখো যে তোমার যে জনিদেহে এখানে ক্যাথিলেসিডিন নামক এক ধরনের রসক্ষরণ হয়, যা আমাদের স্ট্রেপ্টোকক্কাস নামক জীবাণুর থেকে তোমার রক্ষা করে। ওকে, এখান থেকে এইটুকুই, আর কিছু না। নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইডে এখান থেকে কি পড়বা, এখান থেকে আর কি এগুলো রিডিং দিতে হয় আর কি, আর বেশি কিছু লাগে না এখান থেকে, কারণ
সব কিছু আর কি এত ডিটেলসে পড়াও যায় না। এখান থেকে এগুলো রিডিং দিবা, আর এখান থেকে এগুলো তো আমরা জানি যে লাইসোজোম সিমেনে স্পারমিন থাকে, দুধের ল্যাক্টোপারঅক্সিডেজ থাকে, এটা তো লাগে। কিন্তু সবচেয়ে বেশি যেটা মনে থাকবে না যে সিমেনে স্পারমিন নামক তোমার ব্যাকটেরিয়া নাশক বহন করে, ঠিক আছে। সিমেনে এক ধরনের ব্যাকটেরিয়া নাশক থাকে, সেটাকে বলা হয় স্পারমিন, ঠিক আছে। যেমন তোমার জনীয় দেশে কী থাকে, তোমার ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক যেরকম সিমেনে তোমার স্পারমিন নামক ব্যাকটেরিয়া নাশক থাকে। কানের ভেতরে সিরোমেনাস গ্রন্থি থেকে গঠিত সিরোমেন বা কানের মোম, কানের ভেতরে ধুলাবালি ব্যাকটেরিয়া ছোটো পোকার প্রবেশ প্রতিরোধ করে। আচ্ছা, এগুলো এটা রিডিং দিও। তারপরে এটাও রিডিং, এখানে এই পুরাটা রিডিং দিবা। লালা গ্রন্থিতে লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম থাকে, এটি মুখ ও গলায় সংক্রমণকারী স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া সহ অনেক ধরনের জীবাণু ধ্বংস করে। ব্যাকটেরিয়ার পলিস্যাকারাইড নির্মিত কোষপ্রাচীর বিগলিত করে, এদের বিনষ্ট করে। তার মানে কি বলছে, লালা গ্রন্থিতে লাইসোজাইম নামক এক ধরনের তোমার এনজাইম থাকে, এটি মুখ ও গলায় সংক্রমণকারী স্ট্যাফাইলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া সহ অনেক ধরনের জীবাণু ধ্বংস করে। এটা পড়তে হবে। তারপরে আসো কী বলছে, পাকস্থলীর প্রাচীরের প্যারাটাল অক্সিটিং কোষকরিত গ্যাস্ট্রিক জুসে বিপুল পরিমাণ এই মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাকস্থলীর অভ্যন্তরে শক্তিশালী অ্যাসিটিক মাধ্যম সৃষ্টি করে। এটা অ্যাসিটিক মাধ্যম কতটুকু পিএইচ এটা পড়তে হবে। তারপর আসো যকৃৎ থেকে তোমার ক্ষারীয় রস, এটা তোমরা পরিপাকের অধ্যায়ে পড়েছি। তারপরে অন্ত্রেডিউডেনামে অবস্থিত কাইম অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। তারপরে নেক্সট স্লাইডে আসো, এখান থেকে একটু বেশি কিছু পড়ার নাই এই স্লাইড থেকে। তারপরে আসো এখানে কি বলছে, এখান থেকেও বেশি পড়ার নাই, কিছু সিলেক্টিভ পড়তে হবে। সিলেক্টিভগুলো আমি দাগাই দিতেছি। তোমরা তো জানোই যে মানে কোন দুইটা ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল তো জানোই। এখন ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল আমরা একটু ডিপলি পড়বো। কীভাবে পড়বো? ম্যাক্রোফেজ মনোসাইটের যে বড় ভার্সন যেটা, সেটাই কিন্তু ম্যাক্রোফেজ। সেটা তোমরা জানো কি না জানি না। মনোসাইট যে বড় হয় যখন ফ্যাগোসাইটোসিস করে, তখন সেটাকেই ম্যাক্রোফেজ বলে আর কি। মনোসাইট আর ম্যাক্রোফেজ একই কথা। তারপর এখানে কি বলছে, 10 থেকে এটা রিডিং দিবা। তারপরে কি বলছে, 5 গুণ বড় হয়ে যায়, এটা পড়বা। 5 গুণ বড় হয়ে যায়, এই জিনিসটা পড়তে হবে। তারপরে কি বলছে, 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত হয়, এটা লাগে না। তারপরে আসো 40, এই যে ম্যাক্রোফেজ 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে ক্ষণপতি চলনের মাধ্যমে স্থানান্তরিত এবং বেশ কয়েক মাস পর্যন্ত জীবিত থাকে। এটা পড়তে হবে যে 40 মাইক্রোমিটার পার মিনিট, 40, ঠিক আছে, 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে তোমার ক্ষণপতি চলনের মাধ্যমে স্থানান্তরিত হয়। আর ম্যাক্রোফেজ প্রায় 100টির মতো তোমার ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, কখনো বা সম্পূর্ণ লাল রক্তকণিকা, ছত্রাক ম্যালেরিয়ার মতো। আচ্ছা, ম্যাক্রোফেজ কতটি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে? 100টির মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। সাইটোকাইন নামক রাসায়নিক বার্তাবাহক ক্ষরণের মাধ্যমে ক্ষতনিরাময় ভূমিকা পালন করে। তাহলে ম্যাক্রোফেজ থেকে আমরা কি পড়বো? 5 গুণ বড় হয়ে যেতে পারে, 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে ক্ষণপতি চলনের মাধ্যমে স্থানান্তরিত হয়। ম্যাক্রোফেজ 100টির মতো যে ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। আর সাইটোকাইন নামক রাসায়নিক বার্তাবাহক ক্ষরণের মাধ্যমে প্রয়োজনীয় কোষকে একত্রিত করে ক্ষত নিরাময়ে ভূমিকা পালন করে। তার মানে ম্যাক্রোফেজ থেকে আমরা 4টে জিনিস পড়তেছি মোট। তারপর নিউট্রোফিল থেকেও আসো। নিউট্রোফিল থেকে এখানে সিলেক্টিভ পড়তে হবে যে মোট শীত রক্তকণিকার 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল, যেটা আমরা রক্তের চ্যাপ্টারে পড়ে আসছি। তারপর স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 100 বিলিয়ন বা 10,000 নিউট্রোফিল উৎপন্ন হয়। তারপরে 1 সপ্তাহের মতো পরিণত নিউট্রোফিলের রূপ নেয়, 1 সপ্তাহের মধ্যে তোমার পরিণত নিউট্রোফিলের রূপ নেয়, এটা পড়তে হবে। তারপরে আসো নেক্সট স্লাইডে আসো, এখান থেকে এটুকুই। নেক্সটে আরও কিছু আছে, কি আছে দেখাচ্ছি। তো এখান থেকে কী বলবো, 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। ওখানে কি বলছিলাম আমরা, এখানে তোমার কয়েক মাস পর্যন্ত জীবিত থাকতে পারে আমরা পড়ছিলাম, কিন্তু এখানে বলছে যে 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকে। তো এখানে কিন্তু একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম। তারপরে আসো যে অস্থিমজ্জার বাইরে সংবহিত 100 বিলিয়ন নিউট্রোফিলের মধ্যে অর্ধেক থাকে টিস্যুতে, বাকি অর্ধেক থাকে লোহিত রক্তকণিকায়, বাকি অর্ধেক থাকে রক্তবাহিকায় আর কি, একই কথা আর কি।
অস্থিমজ্জার বাইরে সংবহিত 100 বিলিয়ন নিউট্রোফিল, তাহলে বাইরে সংবহিত অস্থিমজ্জার বাইরে কতগুলো নিউট্রোফিল সংবহিত হয়? 100 বিলিয়ন নিউট্রোফিল সংবহিত হয়। এই সংখ্যাটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে আসো যে 3 থেকে 20টি ব্যাকটেরিয়া নিউট্রোফিল গ্রাস করতে পারে, কিন্তু ম্যাক্রোফেজ কিন্তু 100টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তারপরে আসো যে এখান থেকে এটা রিডিং দিবা। তারপরে এখান থেকে এই জিনিসটা পড়ো যে 4 নাম্বার যে জিনিসটা, এটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা তো রিডিং দিবাই, কিন্তু 4 নাম্বার পয়েন্টটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এখান থেকে কী পড়ছে? এরা সাধারণত 2টি প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে থাকে, আর এরা সাধারণত 3টি প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে থাকে। কি ভৌত আর ফ্যাগোসাইটোসিস? এখানে ফ্যাগোসাইটোসিস প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, আর ভৌত প্রক্রিয়া। তার মানে ভৌত আর ফ্যাগোসাইটোসিসটা কমন। এখানে কি বেশি দিছে? প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা নিউট্রোফিল তোমার জীবাণু ধ্বংস করতেছে, ম্যাক্রোফেজ কিন্তু জীবাণু ধ্বংস করছে না। এটাই কিন্তু পরীক্ষায় এভাবেই আসবে, ঠিক আছে? প্রশ্নটা এভাবেই আসবে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে ম্যাক্রোফেজ তোমার জীবাণু ধ্বংস করে না, যেহেতু এই যে একটাই মানে আলাদা আছে, একটু আনকমন আছে, এই আনকমন থেকে প্রশ্নটা হয়ে যাবে। তারপরে আসো যে ফ্যাগোসাইটোসিসের ধাপসমূহ, এটা আমরা এখনও পড়তেছি, সো এটা ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়ে দিলাম। 7টি ধাপের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া, জীবাণু সংক্রমণের ফলে প্রদাহ স্থলে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা টিস্যু বা রক্তজমাট থেকে উৎপন্ন কাইনিন, হিস্টামিন, আচ্ছা প্রোস্টামিন, এগুলো কী সব বলছে। এতে কী পড়বা তুমি? যে ক্যামোট্যাক্সিক জিনিসটা পড়বা, যে রাসায়নিক ব্যাকটেরিয়ার যে বিভিন্ন রাসায়নিক ক্ষরণ হয়, সেই ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ক্ষতস্থানে জড়ো হতে থাকে হচ্ছে ম্যাক্রোসাইটগুলো বা ম্যাক্রোফেজ বা নিউট্রোফিলগুলো, ঠিক আছে? সেই প্রক্রিয়াকে বলে ক্যামোটেক্সিসের মাধ্যমে, ঠিক আছে? আর অণুজীব ভঙ্গন কত সেকেন্ডে হয়? এটি একটি তোমার মাত্র 0.01 সেকেন্ডে অণুজীব ভঙ্গন করতে সক্ষম। আচ্ছা, তারপরে নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কি পড়বা? এখান থেকে তোমার ফ্যাগোজোম বা মানে এই যে দানাদার, এই যে তোমার এখানে চিত্রতে দেখায়, চিত্রতে অবশ্য মনে হয় নির্দিষ্ট করা নেই, এই যে তোমার ভেসিকলটার দিকে লেখা দেখতেছো না? এই যে ভেসিকলের মধ্যে যে মানে একটা অণুজীবকে একটা মানে ব্যাগের মধ্যে তোমার র্যাপ করে ফেলছে, এই যে একটা তোমার অণুজীবকে, এই যে একটা অণুজীব ধরো, এই অণুজীবকে একটা ব্যাগের মধ্যে তোমার র্যাপ করে ফেলছে না, এটি তোমার ফ্যাগোজোম। আর ফ্যাগোলাইসোজোম কি? এই ফ্যাগোজোমের মধ্যে তোমার লাইসোজোমের যে তোমার পার্টিকেলগুলো থাকে, আমরা তোমার বোটানিতে যাই পড়বো যে সেই পার্টিকেলগুলো তোমার এই তোমার প্যাথোজেনের উপর প্রভাব ক্রিয়া করে, এই ফ্যাগোজোমের উপরে, ফ্যাগোজোমের মধ্যে এই প্রভাবটা ক্রিয়া করে। তো সেই জিনিসটা মিলায় বলতেছে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি। এই দুই একটি লাইসোজোম নামক কোষ, অঙ্গাণু এবং একটি সাইটোপ্লাজম। আচ্ছা, যাই হোক, এখান থেকে পড়বা যে পরিপাক থলিকা, ফ্যাগোজোমটি দক্ষ ঝিলিবিশিষ্ট একটি পরিপাক থলিকায় পরিণত হয়। এই যে বললাম না যে মানে একই কথা আর কি, যখন আর কি এই ফ্যাগোজোমের মধ্যে যখন তোমার লাইসোজোম থাকে না, সেটা শুধু ফ্যাগোজোম, যখন লাইসোজোমের পার্টিকেলগুলা এই ফ্যাগোজোমের মধ্যে আসতে থাকে, তখন এটাকে বলা হয় ফ্যাগোলাইসোজোম। ওকে, তারপরে আসুন, এটা তো জানি প্রোটিওলাইটিক এনজাইম খরিত হয়, এটা রিডিং। তারপরে আসো রিডিং। ওকে, তারপরে আসো সহজাত অতিক্রম প্রতিরক্ষা স্তর। আচ্ছা, যাই হোক, কিন্তু এত কিছু পড়তে হবে না। সহজাত প্রতিরক্ষা মানবদেহে যে প্রতিরক্ষা বা অনাক্রম্যতা অমরার মাধ্যমে প্রাপ্ত এবং জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে এবং প্রতিরক্ষায় দ্রুত কার্যকর, তাকে সহজাত প্রতিরক্ষা বলা হয়। আচ্ছা, নিচে প্রজাতিগত প্রতিরক্ষা, গোষ্ঠীগত প্রতিরক্ষা, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কি পড়বা আমি বলে দিই। এগুলো পড়বা হচ্ছে তোমার এই যে প্রজাতিগত প্রতিরক্ষা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী, মানুষের অসুখের উপর পরজীবী। তো গোষ্ঠীগত প্রতিরক্ষা খ্রিস্টাঙ্গ মানুষের থেকে মানুষের চেয়ে বেশি যক্ষার শিকার হতে দেখা যায়। ব্যক্তিগত প্রতিরক্ষা, এগুলো রিডিং দিয়ে একটু বোঝার চেষ্টা করবা, বেসিক ক্লিয়ার করবা। তারপরে আসো প্রতিবন্ধক, এখান থেকে আসো এই 6 নাম্বার, এইটা ইম্পর্টেন্ট আছে যে ইন্টারফেরন তো গ্লাইকোপ্রোটিন, এটা আমরা পড়ে আসছি। তারপরে যে কমপ্লিমেন্ট তন্ত্র 20 ধরনের প্লাজমা প্রোটিন, এটা পড়ে আসছি। সো যেটা পড়ে আসছি সেটা ইম্পর্টেন্ট না, সেটা আর পড়বো না। যেটা এক জায়গায় পড়ছে সেটা ওই জায়গা থেকেই পড়বো। তারপরে আসো এখানে যে এখানে কী পড়বা, যে ব্যাকটেরিয়া, এই যে কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া ভিটামিন বি ও কে সংশ্লেষ করে। এটাও কিন্তু আমরা মনে হয় আমার যতদূর মনে পড়তেছে আমরা পরিপাক এবং পরিপাকে পড়ে আসছি, পরিপাকের চ্যাপ্টারটাতে পড়ে আসছি।
তো পরিপাকতন্ত্র, ত্বক ও নাড়িতে জননতন্ত্রে অসংখ্য ব্যাকটেরিয়া স্থায়ীভাবে বসবাস করে। ওই ব্যাকটেরিয়া বসবাস করে ওই যে জনিতন্ত্রে কী সৃষ্টি করে, ওই যে তোমাদের ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে, যেটা আমাদের অন্যান্য অণুজীবের বংশবৃদ্ধি করতে বাধা প্রদান করে। ওকে, তারপরে আসো নেক্সট স্লাইডে আসো, এখান থেকে ওইটুকু। তারপরে আসো এখান থেকে কী পড়বা, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। কি ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ধরো যে কিভাবে দেহে অর্জিত হয়, মানে সক্রিয় প্রতিরক্ষা কিভাবে দেহে তোমার অর্জিত হয়। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। আবার অক্রিয় প্রতিরক্ষার এরকম দুটা আছে, প্রাকৃতিক আর আছে কৃত্রিম আছে। এটার উদাহরণগুলো থাকে, যেমন হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিকভাবে আসতেছে। কৃত্রিমগুলো তোমার যে ভ্যাকসিন। এখন প্রাকৃতিক কীরকম, যেমন ধরো যে হাসপাতালে তুমি গেলা, ঠিক আছে, হাসপাতালে গেলা, তুমি কিন্তু একটা প্যাথোজেন নিজের মধ্যে ক্যারি করলা। সেটা কি তুমি ইচ্ছা করে ক্যারি করলা নাকি এমনি আসলো? সেটা এমনি যেটা আসে সেটা হচ্ছে প্রাকৃতিক। আমরা পৃথিবীতে কেমনে আসছি? এমনিটা কি? এমনিটা প্রাকৃতিক। আর কৃত্রিম যেটা আমরা নিজের ইচ্ছায় দিই। ভ্যাকসিন কি তোমরা নিজের ইচ্ছায় দাও না? এখন বলবা যে নিজের ইচ্ছায় তো দিই না, মা বাবার ইচ্ছায় দিই। আচ্ছা, কারো তো ইচ্ছায় দাও, তাই না? ভ্যাকসিন দিতে কেউই চায় না, ঠিক আছে, অনেকে শুইতে ভয় পায়। আচ্ছা, যাই হোক, নিজের ইচ্ছায় না দিলেও তুমি আরেকটা মানুষের ইচ্ছাতে দিছো, তাই না? তো যে কারোরই ইচ্ছা হোক, সেটাই হচ্ছে তোমার কৃত্রিম। আর এখন অক্রিয় প্রতিরক্ষায় আসো, এখানে কি বলছে, প্রাকৃতিকটা কি বলছে, এই ধরনের প্রতিরক্ষা অমরা বা কোলোস্ট্রাম। মায়ের বডিতে আমরা কিভাবে যাই? মায়ের বডিতে আমরা এমনিতেই যাই, প্রাকৃতিকভাবেই যাই। তারপর কৃত্রিম অক্রিয়তে কি বলছে, রোগ ভোগ। আমরা কি এমনি নিজের ইচ্ছা মতো কি রোগ ভোগে পড়ি? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো কি রোগ ভোগে পড়ি? নিজের ইচ্ছা মতো আমরা ইচ্ছা করেই রোগ থেকে কি সেরে উঠি না? ধরো যে তুমি রোগে পড়ছো, রোগে ভুগছো, তুমি কি চাবা না যে তুমি সুস্থ হয়ে যাও? এটা কি তুমি চাবা না? অবশ্যই তুমি চাবা। তাহলে রোগ ভোগের পরে যে সেরে উঠতেছে তোমার নিজের ইচ্ছায়, সেই মানে ইনজেকশনের মাধ্যমে, মানে ইনজেকশনটাও কি তুমি রোগ ভোগ করলে কি তুমি ইনজেকশন দিয়েই তো তোমাকে সারাই তোলা হয় না? যে এখন আবার বলবা যে ইনজেকশন তো নিজের ইচ্ছায় দিই না, যার ইচ্ছাতেই দাও। ইনজেকশন তো একটা কারো ইচ্ছাতে দিছো, সেই ইচ্ছাটাই হচ্ছে কৃত্রিম। তাহলে প্রাকৃতিক মনে রাখার উপায় কি? এমনি বলে না, এমনি শুয়ে আসো কে, এমনি বসে আসো কে, এমনি তো ওই রকম এই রোগ ভোগ হয় এমনি। আর কৃত্রিম জিনিসটা কি হয়? কৃত্রিম জিনিসটা হচ্ছে তোমার ইচ্ছা, কারো ইচ্ছাতে হয়েছে, ঠিক আছে। এখানেও প্রাকৃতিক মানে এমনি, এখানেও কৃত্রিম মানে ইচ্ছাতে। এমনি প্রাকৃতিক মানে এমনি, কৃত্রিম মানে ইচ্ছাতে। ওকে, এটা মনে থাকবে আশা করি। আর সক্রিয়, যেমন ধরো যে দীর্ঘদিন থাকে যেটা, ঠিক আছে, দীর্ঘদিন থাকে যেটা, সেটাই হচ্ছে তোমার সক্রিয়। আর যেটা তোমার দীর্ঘদিন থাকে না সেটাই তোমার অক্রিয়, ঠিক আছে। এই যে দীর্ঘদিন থাকে, এই যে তোমার এই ভ্যাকসিন, যেমন ধরো যে আমরা হচ্ছে তোমার এই ডিপিটি ভ্যাকসিন, টিটেনাস, এগুলোর ভ্যাকসিন আমরা ছোটোবেলায় দিই, কিন্তু আজীবন আমাদের লাইফ প্রোটেকশন দেয় না, দেয় তো, তার মানে দীর্ঘদিন থাকে। আর অক্রিয় প্রতিরক্ষা দেখো, মায়ের শাল দুধের মাধ্যমে। মায়ের শাল দুধ কি আর তুমি সারা জীবন খাও? যে কয়দিন খাও সেই কয়দিনই তোমার ওই প্রতিরক্ষাটা কাজ করে। আর এই যে রোগ ভোগের পর ইনজেকশন যে সেরে গেছো, যেমন ধরো যে তোমাকে একটা বিড়ালে কামড় দিল, ঠিক আছে, তুমি অসুখে পড়লা, তোমাকে ইনজেকশন দিল, তুমি সেরে পড়লা। আবার যখন বিড়ালে কামড় দেবে তোমাকে কি আগের ইনজেকশনেই হবে না? আগের ইনজেকশনে হবে না। তার মানে কি এটা দীর্ঘদিন কাজ করে না, নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় পরে সেটা মানে কি বলে, ওটা কার্যকারিতা শেষ হয়ে যায়। তো বুঝতে পারছো? শেষ বোঝাই দিছি, সহজ করে বোঝাই দিছি। এইভাবে বেসিক ক্লিয়ার করে মনে রাখলে আমার মনে হয় না মুখস্থ করার লাগবে। তোমরা মুখস্থ করবা এগুলো, আমি জানি মুখস্থ করবো। অনেকেই বলবো আমি বোঝাই দেওয়ার পরে মুখস্থ করবো, কিন্তু মুখস্থ করা যাবে না প্লিজ। তারপরে আসো, এখান থেকে কি পড়বা? এখান থেকে আর কি বেশি কিছু পড়ার নাই, কিন্তু যা পড়ার আছে তাতে কোশ্চেন খুবই কঠিনভাবে করা যায়। কিভাবে করা যায়? যেমন ইমিউনতন্ত্রের প্রধান কোষ। ইমিউনতন্ত্রের প্রধান কোষ কি? এটা কি কেউ প্রশ্ন শুনছো কোনো দিন? এই যে দেখো, আমি প্রশ্ন বানাই দিলাম। ইমিউনতন্ত্রের প্রধান কোষ কোনটি? টি কোষ। এটা কেউ পড়াবে না, কিন্তু আমি পড়াইলাম। কেন? আমি জানি
এটা আসতে পারে, কোনো না কোনো এক সময় এটা এসে পড়বে যে ইমিউনতন্ত্রের প্রধান কোষ কি, হেল্পার টি সেল, নট খালি টি সেল, হেল্পার টি সেল, যেটা হচ্ছে সতর্ক হয়ে যায়। কখন হয়ে যায়? যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করে। ম্যাক্রোফেজ একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন উপস্থাপক কোষ যা এপিসি হিসেবে কাজ করে। ঠিক আছে, ম্যাক্রোফেজ একটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ যেটা হচ্ছে এপিসি হিসেবে কাজ করে, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলই তো, মানে একটা ওই এপিসি তো এটার ফুল ফর্ম আর কি। তারপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন। লসিকা গ্রন্থির বিকোষ ও ডেন্ড্রিটিক কোষ নামক আরও দু ধরনের কোষ এপিসি হিসেবে কাজ করতে। এপিসি হিসেবে কী কাজ করতেছে? একটা হচ্ছে অ্যান্টিজেন মানে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে বিকোষ আর ডেন্ড্রিটিক কোষ। এপিসি সেল হিসেবে কাজ করতেছে এই তিনটা, এটা মনে রাখবা। তারপর আছে টিকো সমগ্র অর্জিত প্রতিরক্ষার সারার মেইন সুইচের মতো কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। মেইন সুইচের মতো কাজ করে টিকোষ। হেল্পার টিকোষ কী হিসেবে কাজ করে? তোমার ইমিউনতন্ত্রের প্রধান কোষ হিসেবে কাজ করে। এপিসি সেল হিসেবে কী কাজ করে? ম্যাক্রোফেজ, লসিকা গ্রন্থির বিকোষ আর ডেন্ড্রিটিক কোষ। তারপরে আসো এখান থেকে এগুলো রিডিং। তারপরে আসো প্রত্যেক মানবদেহে 100 মিলিয়নের বেশি লিম্ফোসাইট ক্লোন রয়েছে। প্রতিরক্ষা কি? অর্জিত প্রতিরক্ষা দু ধরনের প্রতিরক্ষা সারার মাধ্যমে মানবদেহের প্রতিরক্ষা সুপ্রতিষ্ঠিত হয় এবং বজায় থাকে। অ্যান্টিবডি নির্ভর সারা আছে, এখান থেকে তোমরা রিডিং দেবে। এটা বেসিক ক্লিয়ার করার বিষয়, বেসিকটা একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে। এখান থেকে প্রশ্ন আমি বেশি আসতে দেখি না, কিন্তু যদি এসে পড়ে কিছু করার নেই। ঠিক আছে, বেসিক নির্ভর আসতে পারে আর কি। বেসিক তো আমি বুঝাই দিছি। আমি আশা করি আমি যেটুক আগেরটুক পড়াইছি যখন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন ডিফেন্স, সেখানেই বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এখন এগুলো রিডিং পড়লেই পেরে যাবে ইনশাল্লাহ। তারপরে আসো, তারপর তো আমি আসি, তোমরা না পারলে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, তোমরা কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, আমাকে মেসেঞ্জারে নক দিবা। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আচ্ছা আসো, অতন্দ্র পাহারা কি বলছে? অতন্দ্র প্রহরার কথা বলছে। তোমার মুখ্য সারা একটা জিনিস আছে, একটা গৌণ সারা আছে, এই দুইটা জিনিস জেনে রাখো। তারপরে আছে মুখ্য সারায় কী হয়? বিওটি কোষগুলো উদ্দীত বিভাজিত হয়ে কেবল অ্যান্টিজেন বিরোধী কার্যকর কোষ সৃষ্টি করে না, বরং স্মৃতিকোষও সৃষ্টি করে। তাহলে স্মৃতিকোষ বা মেমোরি সেল কোন সারার অংশ হিসেবে সৃষ্টি হইতেছে? মুখ্য সারার অংশ হিসেবে সৃষ্টি হইতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। 2 থেকে 3 দিনের মধ্যে আচ্ছা চরম মাত্রায় বোঝায়, এটা রিডিং দিও, এগুলো রিডিং দিও। তারপরে আসো, আমি যেগুলো দাগাই দিব সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলাই ইম্পর্টেন্স দিয়ে পড়বা। ঠিক আছে, তারপরে আসো সহজাত প্রতিরক্ষা আছে, এইটাও রিডিং দিবা। তারপরে এটা থেকে এটা পড়বা যে এই যে সারাদানকাল তাৎক্ষণিক, আর এটা প্রথমবার এত সপ্তাহ পরে দ্রুত সারা, এটা এই যে সারাদানকালটা এখান থেকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ো। আর অ্যালার্জিক প্রতিক্রিয়া এই জিনিসটা একটু পড়ো। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্স, যে জিনিসটা বলতেছি ইম্পর্টেন্স দিয়ে সেগুলো ইম্পর্টেন্স দিয়েই পড়তে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, তারপরে আসো নিচে আসো, যে এই যেগুলা অ্যান্টিবডিটাই আসছি, গামাগ্লোবিউলিনকে অ্যান্টিবডি বলে। আর অ্যান্টিবডি এক ধরনের তোমার গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, গামাগ্লোবিউলিন এক ধরনের গ্লাইকোপ্রোটিন। তারপরে আসো এখানে কি বলছে, প্রত্যেক অ্যান্টিবডির মৌলিক গঠন একক, কিন্তু গঠন এক, হাড়ি হালকা শৃঙ্খল, একটি কত ওজন হতে পারে এই ওজনটা পড়তে হবে। আর ডাইসালফাইড বন্ড, প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত 3টি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড রয়েছে, একটি বন্ড থাকে আছে। এটা আমি পরের যে এটাতে পড়াইতেছি, এই যে এরকম থাকে, একটা ভারী শৃঙ্খল, দুই পাশে 2টা হালকা শৃঙ্খল, 2টা ভারী শৃঙ্খল, 2টা হালকা শৃঙ্খল, মাঝখানে এই যে ডাইসালফেট বন্ড দিয়ে জোড়া লাগানো থাকে। ঠিক আছে, তো একটা স্থায়ী অঞ্চল আর একটা থাকে পরিবর্তনশীল অঞ্চল। ঠিক আছে, এইটা থাকে তোমার পরিবর্তনশীল অঞ্চল, আর নিচের মাঝখানের এই যে জিনিসটা এটা তোমার থাকে হচ্ছে তোমার স্থায়ী অঞ্চল। এই ক্রম অনুযায়ী 2টি অঞ্চলে ভাগ করা যায়। ইমিউনোগ্লোবিনের আইজিতে কিংবা এই যে এটাও অ্যাসিড ক্রম আছে, যাই হোক এখান থেকে কী বলছে, এখান থেকে এটুকু পড়বা, এখান থেকে এগুলো রিডিং পড়বা। আচ্ছা নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে কি পড়বা আসো, এখান থেকে এই যে ইয়ং প্যারাটোপ যে জিনিসটা, এটা বোঝার কিছু নেই, এখানে এটা পরে বুঝবো আর কি। খালি ওই যে তালার চাবির মতো যে অংশটা, এটা হচ্ছে তোমার প্যারাটোপ, এটা মনে রাখো। ঠিক আছে, আর এপিটোপ কোনটা? অ্যান্টিজেনের যে অংশটা সেটা হচ্ছে তোমার প্যারাটোপ।
আর হচ্ছে তোমার অ্যান্টিবডির যে অংশটা সেটাই তোমার এপিটোপ, ঠিক আছে। এই তোমার অ্যান্টিজেন ধরার যে অংশটা সেটাই হচ্ছে তোমার প্যারাটোপ। আর এই প্যারাটোপ তালাচাবি পদ্ধতিতে কাজ করে চাবি হচ্ছে তোমার প্যারাটোপ, আর তালা হচ্ছে তোমার জীবাণু। এই অ্যান্টিজেন, ঠিক আছে, তালা হচ্ছে তোমার অ্যান্টিজেনকে আমরা অ্যান্টিবডির মাধ্যমে, অ্যান্টিবডি নামক এই চাবিটার মাধ্যমে আমরা এই তালাটাকে ভাঙবো বা খুলবো। এটাই হচ্ছে এই তালাচাবি মতবাদের মানে মূল বিষয় আর কি। তো এখানে ভিডিজে এলোপাতারি পরিবর্তন আছে, যাই হোক এটা রিডিং দিও যে বিজ্ঞানীদের ধারণা মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। আমাদের জীবদেশে 100 কোটি অ্যান্টিজেন দেহে প্রবেশ করবে বা দাও অকল্পনীয়। আচ্ছা যাই হোক, এখান থেকে রিডিং দিয়ে বললে। আর কবজা অঞ্চল কিছুটা নমনীয়তা প্রদান করে, এটা পড়ো। তারপরে আসো যে অ্যান্টিবডির প্রকারভেদের মধ্যে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমি বলি 10 স্টার তা বললেও কম হবে, ঠিক আছে। এটা 10 স্টারের থেকেও ইম্পর্টেন্ট। 10 স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাও কম হবে, আমি তো বলতেছি, ঠিক আছে। যে এখানে ভারী শৃঙ্খল 5 ধরনের, গামা, আলফা, মিউ, এপসাইলন এবং ডেল্টা। 5 ধরনের ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডিগুলো নিচে। ইমিউনোগ্লোবিলিন জি, 75% হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। এটা হচ্ছে রক্ত লসিকা কোথায় কোথায় থাকে, এটা ইম্পর্টেন্টটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই বলতেছে, এটা মুখস্থ করতে হবে। আর এটা মনে রাখো যে ইমিউনোগ্লোবিলিন জি সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি, এই যে এটা ইমিউনোগ্লোবিলিন জি যেটা, ঠিক আছে, এটা সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি। আর ইমিউনোগ্লোবিলিন এম যেটা সেটা সবচেয়ে বড় অ্যান্টিবডি। এটা মনে রাখো, এটা মাজেদা ম্যাডামের বইতে বলা আছে, এখানে বলা নাই। সো ইম্পর্টেন্ট, কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোই বলতেছি। আলিম স্যার, মাজেদা ম্যাডামের যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোই আমি কভার করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। আমার প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লিজ সেগুলো দেখে নিন, নাহলে বুঝবে না। আমার একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও ইন্টার রিলেটেড। সো প্লিজ আগে যারা ভিডিওগুলো দেখোনি সেগুলো কষ্ট করে দেখে নিবা প্লিজ, নাহলে বুঝবা না, আমি যে পড়াইতেছি এটা বুঝবা না। আচ্ছা, তারপরে আসো নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কি পড়বা, এখান থেকে এই যে এই সবগুলা পড়তে হবে, এই সবগুলা মুখস্থ, এগুলো মুখস্থ একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। যে ইমিউনোগ্লোবিলিন এ যে এটা থেকে খুবই প্রশ্ন আসে, যে এখান থেকে যে মায়ের শাল দুধে পাওয়া যায় IgA, এখান থেকে এই প্রশ্নটা ম্যাটে খুবই আসে। আর ইমিউনোগ্লোবিলিন এম বলছে দেহের মোট IG, মানে এই পার্সেন্টেজগুলো পড়বা। রক্ত লসিকায় থাকে এই ইমিউনোগ্লোবিলিন সবচেয়ে বড় অ্যান্টিবডি যেটা বললামই তো। তারপর স্পেসিফিক ইমিউন সারাদের ক্ষেত্রে IgG আর AM, মানে ছোট আর বড়টা একসাথে কাজ করে। ইমিউনোগ্লোবিলিন ডি 1%-এরও কম রক্ত লসিকা এবং লিম্ফোসাইট বি কোষে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ইমিউনোগ্লোবিলিন এগুলো হচ্ছে দুর্লভ IG, মানে ইমিউনোগ্লোবিলিন। বিকোষ মাস্কটার ব্যাসিগুলি পাওয়া যায়। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে, এটি প্রদাহ সারা সক্রিয় করে। অ্যালার্জিক সারাদানে অ্যান্টিবডি নেতিবাচক এর ভূমিকা বেশ নেতিবাচক বলে প্রমাণিত হয়েছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই মুখস্থ করতে হবে। আর অ্যান্টিবডির কার্যপদ্ধতি 3টি প্রধান শিরোনামভুক্ত করা যায়। প্রত্যক্ষ আক্রমণ যেহেতু 3টা সেহেতু ইম্পর্টেন্ট, যেহেতু 3টা দিয়ে রাখবে, কোনটা নয় ওইটা হবে আনসার। তারপরে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণের ক্ষেত্রে কী কী আছে। প্রত্যক্ষ আক্রমণের মধ্যেও মনে হয় 3টা আছে, আমি যতদূর জানি, না 4টা আছে। একটা হচ্ছে স্থূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন, অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন, আরেকটা আছে হচ্ছে প্রশমন বা নিউট্রালাইজেশন, আরেকটা হচ্ছে বিশ্লিষ্টীকরণ বা লাইসিস। তো কোনটা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ নয়, এই 3টা দিবে আর একটা অন্যটা দিবে, সেটা হবে আনসার। তো এটা পড়তে হবে। তারপরে আসুন কমপ্লিমেন্ট সিস্টেম, এটা আমরা পড়ে আসছি, এটা অনেক জায়গায় পড়ছি, তাই না। এই নিয়ে আমরা 3টা জায়গায় দেখলাম এই অধ্যায়। তো এইটাও তাহলে ইম্পর্টেন্ট, যে বোঝাই যেতেছে। তারপরে অপসোনাইজেশন কি বলা হয়, অপসোনাইজেশনে যে তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে তোমার অ্যান্টিবডি কমপ্লেক্স যুক্ত হলে কমপ্লিমেন্ট সিস্টেমের একটি প্রোটিন নিউট্রিফিল ও ম্যাক্রোফেজ প্রচণ্ডভাবে ফ্যাগোসাইটোসিস উদ্বুদ্ধ করে তোলে। প্রোটিন অন্তর্ভুক্ত একটি প্রোটিন
ঠিক আছে। অপসোনিন প্রোটিন, কোন প্রোটিন? অপসোনিন প্রোটিন। অপসোনিন প্রোটিন কী করে? অপসোনাইজেশন করে। অপসোনিন প্রোটিনের কথা এখানে বলা নাই, আমি লিখে দিলাম, ঠিক আছে। অপসোনিন প্রোটিনের কথা মনে হয় না কোনো বইতেই বলা আছে, কিন্তু আমি এটা জানার দরকার বলে আমি বলে দিলাম যে অপসোনাইজেশন কোন প্রোটিন ত্বরান্বিত করে? অপসোনিন প্রোটিন ত্বরান্বিত করে। তারপরে ক্যামোটেক্সিসে আসো, তারপরে হচ্ছে আচ্ছা এগুলো সব রিডিং দিবা, আর এই যে এটা তো বলছো তাই না, প্রদাহ যে লাল হয়ে যায়, লাল গোলাপ ফুল বাধা, ঠিক আছে, এটা আগেও পড়ছি। আচ্ছা নিচের স্লাইডে আসো। তারপর এখান থেকে কি পড়বা? এখান থেকে এটা রিডিং, এখান থেকে তোমার এই যে 2 নাম্বার পয়েন্টটা পড়বা, প্রোটিন এবং জটিল কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, এবং এটা সব সময় প্রোটিন জাতীয়, এটা কার্বোহাইড্রেট জাতীয় না, ঠিক আছে। অ্যান্টিবডিটা সবসময় প্রোটিন জাতীয়, কিন্তু অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন বা জটিল কার্বোহাইড্রেট জাতীয়, ঠিক আছে। প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেটও হতে পারে। আর টিকার ভূমিকাতে আসো, এখান থেকে কী বলছে? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করে, লুই পাস্তুর অ্যানথ্রাক্স ভ্যাকসিন 72 সালে জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করে, এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য, এটা পড়তে হবে। আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য কী? সুস্থিত, সস্তা, স্বল্প মাত্রায় কার্যকর হতে হবে, জীবাণুর জন্য ক্ষতিকর, কার্যকারিতা দীর্ঘদিন বা সারা জীবন থাকতে হবে। ওই যে আমরা বলছিলাম না সারা জীবন যেটা থাকবে, সেটা কি? সেটা কিন্তু সক্রিয়। আচ্ছা, তারপরে কি বলছে? গ্রহীতার দেহে সারা জীবন বা দীর্ঘকালীন অনাক্রম্যতা সৃষ্টি করে, খুব দ্রুত অনাক্রম্যতার সূচনা করে, সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহকে প্রতিরোধী করে তোলে। আচ্ছা, এগুলো সবই পড়তে হবে, ঠিক আছে। লেখা থাকবে নিচের কোনটি আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য নয়, এটা বলা থাকবে। আচ্ছা, যাই হোক, আমার কাছে এটা অতটা ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু কেন জানি সবাই পড়ায়, তো আমিও পড়াইলাম। তো এখান থেকে এটা, ও মাই গড, এটার কথা তো আমি ভুলেই গেছিলাম। যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। আসো পড়ি। এখান থেকে আমি কিছু ট্রিক্স লিখে দিই, যে এখানে লেখো যে হেপাটাইটিসে এখান থেকে কি সবচেয়ে বেশি আসে জানো? এই যে হেপাটাইটিস এ, এটা দিয়ে খুবই বেশি আসে। আর হেপাটাইটিস বি, যে কোনটি মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন? অপশনে দুইটাই থাকবে, হেপাটাইটিস এও থাকবে, হেপাটাইটিস বিও থাকবে। কোনটা আনসার হবে? হেপাটাইটিস এ আনসার হবে। আবার আরেক সময় থাকবে যে উপেক্ষক বা সাব ইউনিট ভ্যাকসিন কোনটি? অপশনে হেপাটাইটিস এও থাকবে, হেপাটাইটিস বিও থাকবে। কোনটা আনসার হবে? হেপাটাইটিস বি ভ্যাকসিন আনসার হবে। সো এভাবে এখান থেকে বলে দিলাম কোনটা বেশি আসে। এটা তো বেশি আসেই, তার মধ্যে কোনটা বেশি আসে? এই হেপাটাইটিস এ যেটা, এটা বেশি আসে। তার এটা কীভাবে মনে রাখবা? যেমন লেখো হ্যারি পলের, আচ্ছা এটা নিচে লিখলেই মনে হয় ভালো হবে। এখান থেকে অত বেশি, এখান থেকে শুধু এইটুকু দেখা রাখো, দ্বিতীয় জেনারেশন হেপাটাইটিস বি। আচ্ছা, এখানে লেখো যে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন কীভাবে মনে রাখবা? হ্যারি পলের সিরিজ কিঞ্চিত ইন্টারেস্টিং ছিল। মানে হ্যারি পলের একটা সিরিজ আছে, সেটা কিঞ্চিত ইন্টারেস্টিং ছিল, ঠিক আছে, কিছুটা ইন্টারেস্টিং ছিল। তো এটা দিয়ে কি মনে রাখবে? এটা দিয়ে মনে রাখবো হচ্ছে তোমার মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড। ইংলিশ নামটাও মনে রাখতে হবে। এখন কিভাবে মনে রাখবা? হ্যারি দিয়ে মনে রাখবে হেপাটাইটিস, পল দিয়ে রাখবা পলিও, তারপরে আসো কিঞ্চিত থেকে আসতেছে তোমার কলেরা, আর হচ্ছে ইন্টারেস্টিং থেকে আসতেছে তোমার ইনফ্লুয়েঞ্জা, আর র্যাবিসটা আলাদা করে মনে রাখবা, শেষ। তো এটা দিয়ে হ্যারি পলের সিরিজ কিঞ্চিত ইন্টারেস্টিং ছিল উইথ র্যাবিস।
তারপরে শক্তিরাস বা অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, এটা কীভাবে মনে রাখবা? এখানে এখানে বলে দিই যে হাম না, এখানে মনে রাখবা হামিম মামা, হামিম মামস দিয়ে মামা, হামিম মামা। পানি বসন্ত রাখবা পানিতে, হামিম মামার। টাইফয়েড দিয়ে মনে রাখবা টায়ার। আচ্ছা, এখানে লিখে দিই যে হামিম মামার টায়ার পানিতে। বুঝলা না কি বলতে চাইছি? আশা করি বুঝতে পারছো। হামিম থেকে আসতেছে হাম মিজলস, মামার আসতেছে মামস, টায়ার থেকে আসতেছে তোমার টাইফয়েড, পানি থেকে আসতেছে তোমার পানি বসন্ত। তো বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি বুঝতে পারছো। তারপরে আসো টক্সয়। তো এটা টক্সয়ের থেকে এমনি মনে থাকবে যে টিটেনাস, জনসংসার এবং টিটেনাস আর ডিপথেরিয়া, এটা খুবই কমন একটা রোগ, বাচ্চাদের হয়, আমাদের পিডিয়াট্রিক পেশেন্টদের বেশি হয়। তো এটা এমনি মনে রাখবা। আর উপএকক বা সাব ইউনিট ভ্যাকসিন, এটা কীভাবে মনে রাখবা? দুইটাই এইচ দিয়ে শুরু, হ্যাপাটাইটিস, হিউম্যান প্যাপিলোমা, এইচ দিয়ে শুরু, দুইটাই H2 দিয়ে মনে রাখতে পারো আর কি, দুইটাই এইচ দিয়ে শুরু, উপএকক বা সাব ইউনিট ভ্যাকসিন। ঠিক আছে, কীভাবে উপএকক? এই যে H2O, আমরা পানির একক লিখি না, এই দুইটার কি আছে? H2 আছে, ও আছে, আলাদা আলাদা। ওই H2 হচ্ছে তোমার পানির উপএকক, তো ওইটা দিয়ে মনে রাখতে পারো। তারপর ডিএনএ ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে আছে, এখানে কি বলছে? অনুবন্ধী বা কনজুগেট টাইপ ভ্যাকসিন, এটাকে বলছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। ঠিক আছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, HIV। তারপর আসে ডিএনএটা, এটা রিডিং দিয়ে, ডিএনএ ভ্যাকসিন পেশিতে ইনজেকশন করলে বা কোষী হিমোরেল অনাক্রম্যতা সৃষ্টি করে, এটা রিডিং দিও। এখান থেকে কিছু আসবে বলে মনে হয় না, কিন্তু আমার আসতেও পারে। যেহেতু ডিএনএ রিকম্বিনেন্ট মানে একটা বোটানির সাথে সংশ্লিষ্টতা আছে, মানে এই কোশ্চেনটা করলে বাচ্চারা খুঁজবে বোটানিতে, কিন্তু আনসার থাকবে তোমার জুওলজিতে। এইভাবে আর কি তোমার মানে কী বলো ওটাকে, তোমাকে পথভ্রষ্ট করতে পারে, পথভ্রষ্ট করার জন্য এইখান থেকে কোশ্চেন করতে পারে। আচ্ছা, যাই হোক, তারপর নিচে আসো, এখান থেকে কী বলছে যে জিন ক্লোনিং করে, জিন সংশ্লেষ করে টিকা তৈরি করে, জিন রোগে মানে র্যাবিস ভাইরাসের টিকা এভাবে তৈরি করা হয়, র্যাবিস রোগের টিকা এভাবে তৈরি করা হয়, অর্ধমৃত দেহ দিয়ে তৈরি করা হয়, র্যাবিস ভাইরাসের অর্ধমৃত দেহ দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? ভ্যাকসিনেশন বলা হয়, ভ্যাকসিন দেওয়াকে ভ্যাকসিনেশন বলে, এটা সবাই জানে, তাই না? তারপরে আসো, এখানে কি বলছে যে এখান থেকে তো বললাম যে দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসেবে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট স্লাইডে আসো, এখান থেকে আর পড়তে হবে না, এত পরে মাথা নষ্ট করা যাবে না। তারপরে এখান থেকে কী পড়তে হবে? এখান থেকে সবই রিডিং, কিন্তু একটা 6 নাম্বারটা পড়তে, 6 নাম্বারটা মুখস্থ করে যে MMR দিয়ে কী বোঝায়? মিজলস, মাম্পস, রুবেলা। MMR দিয়ে কী বোঝায়? মিজল, মাম্পস, রুবেলা। মিক্সো ভ্যাকসিনের মধ্যে পড়ে না কোনটা? এখানে 3টা আছে না, মিজল, মাম্পস, রুবেলা, তার মানে 3টা যেখানেই 3টা সেটাই ইম্পর্টেন্ট। আর এই 4 নাম্বারটা পড়বা, সেটা হচ্ছে কি ডিপিটির মধ্যে মানে ডিপথেরাস, পারচুরাস, টিটেনাস। ঠিক আছে, OPV এগুলোর ফুল ফর্মগুলো সবই পড়বা। ঠিক আছে, তারপরে আসো, তারপর নেক্সট স্লাইডে আসো। ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম ভালোই, আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ভালোই, বাংলাদেশে কিন্তু ভালোই ভ্যাকসিনেশন প্রোগ্রাম, অনেক সক্রিয়, যদিও সেই সক্রিয়তা আর কি বিদেশিদের জন্য। যাই হোক, এখান থেকে কী পড়বা তোমরা? এখান থেকে পড়বা, আচ্ছা এই যে এটা পড়তে পারলে পড়বা, আমি সবার জন্য না, এটা সবার জন্য না, এটা যারা মেডিকেলে টপ করতে চাও তারা এটা পড়বা। কিন্তু আমি বলবো যে BCGর যে টিকাটা জন্মের 1 মাসের মধ্যে দিতে হয়, এটা সবার জন্য, এটা সবাই পড়বা। আচ্ছা, তারপরে আসো, এখান থেকে এগুলো সব রিডিং, কিন্তু এখানে পড়বা যে
এই যে 1955 সালে বিজ্ঞানী সল্ক তোমার পোলিওর প্রতিরোধের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন। পোলিও প্রতিরোধে 5 বছরের নিচে সকল শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়। আচ্ছা, তারপরে BCG টিকা, DPT টিকা, এগুলো সম্পর্কে বেসিক ক্লিয়ার করবা প্লিজ। আবার বলতেছি, বেসিক ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপরে আসো এখান থেকেও সব রিডিং পড়বা, রিডিং। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।